ওয়েলকাম। এসএলএসটি 2 এছাড়া প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল, 2022-এর প্রাইমারি টেট উত্তীর্ণ, এই সংক্রান্ত বেশ কয়েকটি আপডেট রয়েছে, আপনাদের সাথে আলোচনা করব। এবং আমাদের যে ফ্রেশারদের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো ছিল, অভিজ্ঞতার 10 নম্বর, এক্সপায়ারি অফ প্যানেল, 70 পেয়েও ডাক না পাওয়া, এই বিষয়ে যে মামলাগুলো 24 তারিখে হ্যারিংয়ের কথা ছিল, তা নিয়েও কিন্তু সেই তারিখ পে তারিখের একটা সেই চক্রব্যূহে বোধহয় আবার ফেসে যাওয়ার জোগাড় হয়েছে। সমস্ত বিষয়টা আসবো। প্রথমেই যে জায়গাটায় আলোচনায় আসবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে নতুন করে একটি এমএ ফাইল হয়েছে। কিসের জন্য? এই যে এসএলএসটি 2025 অর্থাৎ এসএলএসটি 2 যেটা চলছে, সেটা যাতে দ্রুত নিয়োগ হয়। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে, ডেডলাইন 31 অগাস্ট, তার মধ্যে যদি সম্ভব নাও হয়, খুব দ্রুত সুপ্রিম কোর্ট একটি টাইম দিক, তার মধ্যে যাতে নিয়োগটা কমপ্লিট হয়, কোনো রকম কাল বিলম্ব না করে। এখানে কিন্তু যারা ফ্রেশার আছেন তারাও যেমন পার্টি হয়েছেন, তেমনই ইন সার্ভিস যারা 2016 আছেন, যোগ্য ইন সার্ভিস, তারাও যৌথভাবেই কিন্তু মামলাটা করেছেন যে তাড়াতাড়ি নিয়োগটা হোক, এই টালবাহানা যেন আর না হয়। এটা ফাইল হয়েছে, যথেষ্ট ভালো উদ্যোগ, কিন্তু আপনারা জানেন বিভিন্ন রকম আইনি জটিলতায় কিন্তু সেটা আটকে গেছে। কবে শুনানি হয়, কি হয়, সেটা সময় বলবে। আমরা জানি যে আমি আগেও বলেছি যে কোর্টে তো তেমন কিছু বিষয়টা বুঝি না, বেশিরভাগ ক্ষেত্রে আমার মতন মোটা মাথায় অন্তত শুধুমাত্র মাই লর্ড আর তারিখ, এতেই তো মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে গেছি। কারণ কেন এই কথাটা বললাম তার আরেকটি কথা, এটা হচ্ছে যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা, আপনারা জানেন সে 2016 যে প্রাথমিকের যে নিয়োগটা ছিল, সেই 14 সালের সেই যে প্রাথমিকের নিয়োগ 32,000 চাকরি কিন্তু বাতিল হয়েছিল প্রথমে, তারপরে আবার সেটা স্থগিত হয়ে যায় বিভিন্ন কারণে, আবার সেটা সুপ্রিম কোর্টে গিয়েছে। সেই মামলাটিও কিন্তু আবার আজকে একটি তারিখ নিয়ে এসছেন। দেখুন, চাকরি চলে যাক, আমি তার পক্ষেও নই, কিন্তু কোনো চোর জোচ্চোর জালিয়াতি পয়সা দিয়ে কিনে চাকরি পাবে আর যোগ্য বেকার ছেলেমেয়েরা বাইরে থাকবে, সেটাও সমর্থনযোগ্য নয়। কিন্তু যে কোনো বিচারের যদি অপশন থাকে, কোর্ট তাড়াতাড়ি সেটা শুনে নির্দিষ্ট ফয়সলা করুক, সেটাই আমাদের সাধারণ মানুষ হিসেবে কর্তব্য। কিন্তু এতদিন পরে মামলাটা শুনলেও দেখা গেছে আবার 8 সপ্তাহ পরে, অর্থাৎ 2 মাস, নভেম্বর মাসের 3য় সপ্তাহে আমরা একটা তারিখ পেয়েছি, মানে সে 32,000 চাকরি বাতিলের শুনানি। কারণ এর মধ্যে সেই আরও রিটেন পিটিশন, এটা সেটা অনেক কিছু জমা করতে হবে আইনের পরিভাষায়, অতটা আমি বুঝি না, বা আমরা যারা আইন সম্বন্ধে অতটাও অভিজ্ঞ নই, তারা হয়তো সেই টার্মগুলো বুঝবো না। লিখিত আকারে ওই এই পক্ষকে দিতে হবে, সেই পক্ষকে দিতে হবে, কোনো পক্ষই দেয়নি। ফলে আবার 8 সপ্তাহ সময় এসছে, নভেম্বরের একটা তারিখ পাওয়া গেছে 32,000 চাকরি বাতিল মামলায়। এর বেশি আর কিছু পাওয়া যায়নি। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, এই যে 17% থেকে 7%, এটা নিয়েও কিন্তু একটি মামলা হওয়ার উদ্যোগ হচ্ছে, কিন্তু সেখান থেকে একটা নির্দিষ্ট ফিডব্যাক পাওয়া গেছে অভিজ্ঞ আইনজীবী মহল থেকে, সেটা আসছি। তার আগে যেটা আজকে আপনারা অনেকে ভিডিওটাও দেখেছেন, কিছুটা ভাইরাল হয়েছে, যে শিক্ষামন্ত্রী সম্মানীয় দীপক বর্মন স্যারের কাছে 2022 টেট উত্তীর্ণ যারা আছেন তারা একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেছেন বা দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছে আমাকে এরকম সম্বর্ধনা দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, তারা দেওয়ার পরে তাদের দাবিটা ছিল যে 2022 আমরা অনেকদিন বসে আছি, আমাদের নিয়োগটা হোক। তিনি একটা কথা বলেছেন, আমি অবগত আছি, কিন্তু আপনারা যেমন চাইছেন কালকেই নিয়োগ হয়ে যাক, সেইটা কিন্তু সম্ভব নয়। পরে সাংবাদিকদের মুখোমুখি তিনি কিন্তু বলেছেন যে আমরা অবগত, সরকার অবগত, যথাসময়ে দ্রুততার সাথে নিয়োগ হবে, তবে বিষয়গুলো আমরা দেখছি, পর্যালোচনা করে তবেই নিয়োগ হবে, এটা কিন্তু বলেছেন। অর্থাৎ ঝটপট কালকেই পরশুই সমাধান হয়ে যাবে সেটা ভাববার কিন্তু কোনো কারণ নেই, সেটা কিন্তু হবেও না, এইটুকু সময় দিতে হবে। এখন ওই যে এখান থেকেই তো আসে, অতি দ্রুত হবে, আপনি যে অর্থে বোঝেন, অতি দ্রুত হবে, এরকম একটা আশ্বাস পাওয়া গেছে। সঠিক আশ্বাস সেটাকে বলা যায় না। এবার যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকের এসএলএসটির সাথে সম্পর্কিত, তার একটি হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে আমরা জানি 24 তারিখ কিন্তু 10 নম্বর অভিজ্ঞতার নম্বর যে দেওয়া হয়েছে ইন সার্ভিসদের, সেইটা বাতিল করা। এক্সপায়ারি অফ প্যানেলে অনেক শিক্ষক তারা বসেছেন এবং তারা অভিজ্ঞতার নম্বর সহ পেয়েছেন, তাদের বাদ করা।
এবং অনেক ফ্রেশাররা 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই কথাটা আমি অনেকবার বলেছি বলে অনেক সার্ভিস আমাকে বলেছেন আপনি শিক্ষকদের বিরোধিতা করছেন। তা নয়, আমি কোনো পক্ষে নই, আগেও বলেছি। আমি সঠিকভাবে নিয়োগ হোক, দুর্নীতিমুক্ত, সেটার পক্ষে। যাই হোক, অনেক প্রেশার ভাই বোনেরা 70 পেয়েও কয়েকটি সাবজেক্টে কাট অফ ক্লিয়ার করতে পারেননি জেনারেল। এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনছিলেন ম্যাডাম। 24 তারিখ শুনানির কথা ছিল সোমবার, কিন্তু এটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, আদেও শুনানি হবে তো? কারণ একটা নোটিশ যেটা জানা যাচ্ছে যে 24 তারিখ আগস্ট থেকে 7ই নভেম্বর ম্যাডাম কলকাতা হাইকোর্টেই থাকবে না, তিনি কলকাতা হাইকোর্টে যে পোর্ট ব্লেয়ার বেঞ্চ আছে সেখানে যাবেন। তা যদি হয় তাহলে 7ই নভেম্বর পর্যন্ত কিন্তু এই মামলা শোনার আর কোনো সম্ভাবনা নেই। তারিখ যে পাবো আপাতত, সে তারিখ পেতেও আমাদের কিন্তু দেরি হবে। যদিও এই মামলাগুলোর নিষ্পত্তি অতি দ্রুত হওয়াটা খুব জরুরি ছিল। 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর, সেটার উপরে তো অনেক কিছু নির্ভর করছে, আমরা জানি। তার নোটিশ দেওয়াই আছে যে সেটার রায় যা আসবে মেনে নিতে হবে। ভাই, অন্যান্য বিষয়গুলো পক্ষে যাক বিপক্ষে যায়, আপনার পক্ষে আসুক বা আপনার বিপক্ষে যাক, এত গুরুত্বপূর্ণ জনস্বার্থের বিষয়গুলো, নেতা মন্ত্রী এদের মানে শুনানিগুলো দেখবেন আজকে হাইকোর্ট খারিজ করছে, কালকে সুপ্রিম কোর্ট শুনছে, আবার সুপ্রিম কোর্ট হাইকোর্টকে ফেরত পাঠাচ্ছে, সেদিনই পারলে শোনে, রাত 12টায় কোর্ট খুলে পারলে শোনে। আর আমরা একটা তারিখ পাবো, সেই তারিখেরও তারিখ ঠিকঠাক হচ্ছে না। এ খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও বলছি, সাধারণ নাগরিক হিসেবে এগুলো খুব দুর্ভাগ্যজনক। তবে যেটা ডিউটি রোস্টার আছে সেটা সবাইকে মানতে হবে। তবে অন্য একজন জাস্টিস নাকি তার আন্ডারে থাকবে, আমার মনে হয় না তিনি এগুলোর হিয়ারিং করবেন, এটা ডেট পাস করেই হয়তো ছেড়ে দেবেন, এটা আমার অনুমান। সেই অনুমানটা সত্যি না হলে আমি খুশি হব, আমার অনুমান যদি ভুল হয়। শুনানি হোক, ফয়সালা আসুক, এইটা একটা ব্যাপার। আর যেটা বলছিলাম যে ওবিসি 17% থেকে 7% হতে চলেছে, তাতে করে কিন্তু বহুজন, দেখুন এই প্রসঙ্গে একটা কথা হলো, অনেকে আমাকে বলছেন যে আপনার এখনও ডাউট আছে 17 থেকে 7% হবে কি না, হতে পারে। দেখুন, যেহেতু সরকারিভাবে কোনো নোটিশ এখনও দেয়নি, আমি 100% কী করে সেটাকে বলবো। হবে আপনিও বুঝছেন, আমিও বুঝছি, কিন্তু নোটিশটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু বলতে পারছি না হচ্ছে বা হয়েছে। সম্ভাবনা আছে, এই জন্যই আমি বলছি, আর কোনো কারণ নেই। যাই হোক, 7% যদি হয় তাহলে কিন্তু বহু এমপ্যানেল যারা হয়েছিলেন ওবিসি কোটা, তারা অনেকে কিন্তু প্যানেলেরই বাইরে চলে যাবে। এমপ্যানেল তো থাক, তারা হয়তো কাট অফে টিকবেন না জেনারেল হলে। ফলে তারা কিন্তু একটি মামলা করার জন্য উদ্যোগী হয়েছিলেন কলকাতা হাইকোর্টে। সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে, আমি নাম বলবো না, বিশিষ্ট আইনজীবী 1-2 জন, তারা কিন্তু বলেছেন যে এই মামলাটা কলকাতা হাইকোর্টে করে কোনো লাভ হবে না। কারণ 2-3 দিন আগে আপনারা জানেন একটা রায় এসছে, যে ওবিসি যে ইস্যু হয়েছে তাকে একদম মূল থেকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগের জামানার কিছু ওবিসি সেগুলো মূল থেকেই উপড়ে ফেলেছে, এইভাবেই বলেছেন যে সেইগুলো বাতিল হয়ে গেছে। ফলে যে কার্ড যেগুলো বাতিল করে দিয়েছে সেগুলো নিয়ে এখানে এই মামলায় কিছু মেরিট পাওয়া যাবে না। যেতে হলে সুপ্রিম কোর্টে যেতে হবে, এই রায়ের বিরুদ্ধে যেতে হবে হাইকোর্টে কিন্তু এই মামলা করে বিশেষ কিছু আসবে না বলেই শোনাচ্ছে। ফলে 7% হবে, সেটা ধরে নিয়েই এগোনো উচিত। এবার যারা মামলায় যাবেন তাদের ব্যাপার, অনেকে যেহেতু আমাকে জিজ্ঞাসা করেন এই ব্যাপারে, যারা আমার সাথে যোগাযোগ করেন, হয়তো আমার কথায় কোনো জায়গায় ভরসা পান, যদিও জানি না আমার মতন একজন সাধারণ মানুষ এতটা ভরসার জায়গা আদেও রাখি কি না। তাদের উদ্দেশ্যে এটাই বলবো, দেখুন, মামলা যেটা মেরিট আছে মনে হবে আপনাদের পক্ষে বিপক্ষে, নিশ্চয়ই আপনার অধিকার, কিন্তু অনেক বিষয়, আমি কিন্তু এই ওবিসি নিয়ে বলছি না, দয়া করে শুধু এইটা ভাববেন না, যে কোনো বিষয় এই সুযোগে কিন্তু বহু জায়গায় এই মামলার কিছু দোকানও খুলে বসেছে। সবগুলো ফ্রড আমি কিন্তু বলছি না, বহু যৌক্তিক মামলা হচ্ছে, কিন্তু এর সাথে সাথে এই কিছু কিছু জায়গায় অভিযোগ পেয়েছি বলেই বলছি যে এই মামলার নামে কিছু কিছু জায়গায় কিন্তু বিভিন্ন রকম টাকা তোলার বিভিন্ন, সেটা কিন্তু আপনি নিজ দায়িত্বে যাবেন। আমি কোনোদিনই বলিনি আপনি এখানে টাকা দেবেন, এই পার্টিতে যুক্ত হন। আমার কাছে জিজ্ঞাসা করলো সরাসরি আমি বলিনি বা বিরোধিতা করুন, কিন্তু আপনি শিওর হয়ে তার মেরিট কী আছে, কোথায় দিচ্ছেন টাকা, কেন দিচ্ছেন, আপনি আদৌ তার অ্যাপ্লিকেবল কিনা সেই গ্রুপের সাথে, সেগুলো জেনে বুঝে তবেই এগোবেন, বুঝে শুনে এগোবেন। এটা আমার মনে হয়েছে একবার সতর্ক করে দেওয়া প্রয়োজন, তাই দিলাম। এই মোটামুটি আপাতত আপডেট আছে। সুপ্রিম কোর্টের ওই মামলাটা যেহেতু গৃহীত হয়েছে, দেখা যাক সেখান থেকে কি আসে। আর ওদিকে এক্সটেনশনের তো সরকারের তরফ থেকে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ থেকে আবেদন গেছে, সেইগুলো শুনানিতেও কী আসে তার উপর কিন্তু এখন আমাদের SLSC 2 এর ভাগ্য নির্ভর করছে। আর
তারপরে এসএসসির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এই প্যানেল না কি বা সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকে আমাদের সবাইকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।